তাহলে আমরা তো গতকালকের টপিককে আমি আরেকটু রিভিউ করাই দিব, নাকি দরকার দরকার যদি না থাকে তাহলে আমি সরাসরি টপিকে যেতে যাচ্ছি, আপনারা কি বলতেছেন? স্যার রিভিউ দরকার নাই স্যার, ক্লাস তো স্যার রেকর্ডিং নতুন আছেই টপিক স্যার। ধরুন স্যার। আচ্ছা, ওকে ওকে, গুড, এটাই ভালো হয়। আচ্ছা, এখন কিছু জিনিস হয়তো বা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নাও হইতে পারে, বা পরীক্ষার জন্য অনেক সময় আসতেও পারে পরীক্ষায়, কিন্তু পরীক্ষা ছাড়াও ইকোনমিক্সের বেসিক হিসাবে এই জিনিসগুলো একটুখানি আহ, জানা দরকার। যেমন দেখেন, প্রথমে আমি আসতেছি হচ্ছে পলিসি ইন্টারেস্ট রেট, মানে হচ্ছে গতদিন, মানে এটা অলরেডি আমি আলোচনা করছি। গতদিন যেটা আমি বলতেছিলাম যে নীতি সুধার, আপনারা আহ, মনে করতে পারেন কিনা আমি জানি না। নীতি সুধার, যেই নীতি সুধার সুধার হচ্ছে যে রেটে বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংক রে ঋণ দিয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি এটা একটুখানি পড়েন, দ্য পলিসি ইন্টারেস্ট রেট ইজ আ ব্রডার টুল সেট বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক এটা সেট করে কিসের জন্য? টু রেগুলেট দ্য ওভারঅল ইকোনমিক এনভায়রনমেন্ট, পার্টিকুলারলি ইনফ্লেশন অ্যান্ড ইকোনমিক গ্রোথ। তো আমরা যখন, আমি বলছিলাম যে ব্যাংক ঋণের সুদ হার বাড়াই দেবে যদি ইনফ্লেশন বেশি হয়ে যায়, যাতে মানুষ ঋণ কম নেয়, অর্থাৎ ব্যাংকগুলো ঋণ কম নেয়, আলটিমেটলি মানুষ ঋণ কম নেয়, যার ফলে মানুষের হাতে টাকার সাপ্লাইটা কমবে, ইনফ্লেশন কন্ট্রোল হবে। তো এই সেন্ট্রাল ব্যাংকে সেট করে দেওয়া এই সুধারকে আমরা বলা হয় নীতি সুধার বা পলিসি ইন্টারেস্ট রেট। এটার ইম্প্যাক্ট কি কি আছে ইকোনমির উপরে, কিভাবে ইম্প্যাক্ট ফেলে? যদি পলিসি ইন্টারেস্টটা বেশি হয়, তাহলে কি আপনি একদম সহজ কথা, যদি ঋণের সুদ, ঋণ নিতে গেলে আপনার যদি বেশি সুদ দিতে হয়, তাহলে কি আপনি ঋণ নিতে চাইবেন নাকি চাইবেন না? নিব না স্যার। হ্যাঁ, স্যার চাবো না স্যার। ঠিক একইভাবে যদি লোয়ার হয় তাহলে আপনি বেশি ঋণ নিতে চাবেন। তো যদি হায়ার ইন্টারেস্ট রেট হয়, তখন হচ্ছে নীতি সুদ বেড়ে গেলে ইকোনমিক গ্রোথটা স্লো ডাউন হয়ে আসে এবং ইনফ্লেশনটা অনেকটা কন্ট্রোলড হয়ে আসে, অর্থাৎ মুদ্রাস্ফীতিটা কন্ট্রোল হয়ে আসে। আচ্ছা, যখন লোয়ার হয় তখন মানুষ বেশি ঋণ নিতে চায়, যার ফলে ইনভেস্টমেন্ট বাড়ে। ইনভেস্টমেন্ট বাড়লে সেই ঠিক সাইক্লিক অর্ডারে স্পেন্ডিং বাড়ে। মানুষের স্পেন্ডিং যখন বাড়ে তখন আস্তে আস্তে তাদের ডিমান্ড, যখন বাজারে যখন প্রচুর ডিমান্ড থাকে, তখন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হয়, ইকোনমিক একটা বুম তৈরি হয় সেক্ষেত্রে, বা ইকোনমিক একটা গ্রোথ আমরা দেখতে পাই। আমি এই জিনিসটা একটুখানি শেয়ারটা অফ করে একটুখানি আপনাদের আরেকটা জিনিস একটু দেখাই নেই। সেটা হচ্ছে, দেখেন, আমি একটা শেয়ার দিয়ে নিই, একটুখানি ধৈর্য রাখবেন। অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধৈর্য রাখতে পারা। এই জিনিসটা খুবই কঠিন কাজ। তো আশা করি আপনারা সবাই, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? এই দেখেন, ডেইলি স্টার একটা নিউজ দেখেন, এই কয়েকদিন আগেই। আপনারা যে মানে এতদিন ধরে আমরা যেটা বলতাম, যে আমি যেটা পড়াইতাম আপনাদের সাথে, সেটা আপনারা সেটা বাজারে হয়তো মিল পাইতেন না, যে হ্যাঁ নীতি সুদ বাড়াইলে কিভাবে ইনফ্লেশন কমে আসে, কিভাবে দাম তো কমে না। এই দেখেন, বাংলাদেশ ব্যাংক কি পলিসি রেটস হাই টু কার্ব ইনফ্লেশন। এখন দেখেন এটা কত তারিখের খবর? এটা হচ্ছে 9 সেপ্টেম্বর 2024-এর খবর। দেখেন, বাংলাদেশ ব্যাংক ইজ গোয়িং টু unveil the monetary policy for the first half of the fiscal year 2024-2025 tomorrow, and is expected to retain its higher monetary uh, stance as it মানে যাই হোক, foremost target is to bring down the spilling inflation। ইনফ্লেশন, এই যে খুব বয়েলিং রেটের যে ইনফ্লেশনটা, এটারে কমায় আনার জন্য বা ট্যাকেল দেওয়ার জন্য, সহজ বাংলা,
এরা আপনার এই আহ, ইন- আপনার পলিসি ইন্টারেস্ট রেটটারে হাই রাখতেছে। এবং আপনি দেখেন এইখানে যদি ডেট টেট শুনে খেয়াল করেন, খুব দারুণ একটা অ্যানালাইসিস দিয়েছে। ডেইলি স্টার একদম লাইভ দেখাচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি। দেখেন আগে প্রচন্ড যখন ইনফ্লেশন ছিল, তখন মানে এই 22 সাল বা 23 সালের দিকে খেয়াল করে দেখেন খুব বেশি ইনফ্লেশন ছিল। আস্তে 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 কিন্তু পলিসি ইন্টারেস্ট বাড়াইছে। এবার দেখেন জানুয়ারি 24-এর 8% ছিল মেতে, এই মেয়ের পরে কিন্তু আমরা সফলতাটা বুঝতে পারছি। মেয়ের পরে হচ্ছে 8.5% করছে, রিসেন্টলি এটা সম্ভবত 9% করছে এই কয়েকদিন আগে। দেখেন এখন কিন্তু কিছুটা হইলেও বাজারে কিন্তু জিনিসপত্রের দাম কমছে। এটা কি সবাই একমত কিনা, মানে চোখের সামনে আপনারা দেখতে পাইছেন কিনা? জি স্যার। বুঝছেন? সিম্পল। জি স্যার। আপনাদের রিসেন্টলি কেউ গরুর মাংস কিনে থাকেন, আপনারা দেখবেন যে প্রায় 100 টাকা বা 150 টাকা পর্যন্ত কমে গেছে পার কেজিতে। জি স্যার, কমে গেছে অনেক। তারপরে হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই দাম কম বেশি কমছে। তো এই দেখেন এই পলিসি ইন্টারেস্ট রেট বাড়ানোর সাথে সাথে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল হচ্ছে, এবং তার প্রভাবটা আপনারা দ্রব্যমূল্য দিয়ে বিচার করতে পারেন। তো এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি আপনার একটু দেখাই দিলাম যে আসলে ঘটনা ঘটে কিভাবে। যাই হোক, আমি এই টপিক থেকে সরে আমি আমার মেন টপিকে যাই। আরো বহুত কিছুই দেখাইতে হবে আজকে, আশা করি শেষ করতে পারবো, না পারলে পরে দেখাবো। আচ্ছা দেখি, শুরু করি। তো এরপরে আসতেছে রিপারচেস এগ্রিমেন্ট বা র্যাপো বলে। র্যাপো র্যাপো আর রিভার্স র্যাপো। আমি যদি সহজে বলি, যে রেটে ব্যাংক ঋণ দেয় মানে শর্ট টার্মের জন্য, নট লং টার্মের জন্য, সেটার আমরা র্যাপো বলতেছি। আর রিভার্স র্যাপো হচ্ছে যে যে রেটে সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলো থেকে ঋণ নেয়। সহজ কথায় আপনি যদি একটু পড়েন, দ্য র্যাপো রেট ইজ দ্য ইন্টারেস্ট রেট অ্যাট হুইচ কমার্শিয়াল ব্যাংকস বরো ফান্ডস ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক বাই সেলিং সিকিউরিটিজ। এই সিকিউরিটিজ কি জিনিস আমি একটু পরে আসবো। সাধারণত এগুলো গভর্নমেন্ট সিকিউরিটিজ। তো এই সেলের রেটটা কত হবে সেটা হচ্ছে র্যাপো। র্যাপো যদি হায়ার হয় একইভাবে ব্যাংকিং সিস্টেমে মানি ফ্লো কম হবে, মানুষের হাতে টাকা কম যাবে, ইনভেস্টমেন্ট কম হবে, এই একই একই বিষয়। লিকুইডিটি কম থাকবে। লিকুইডিটি মানে হচ্ছে তারল্য, অর্থাৎ ব্যাংকগুলো আপনাকে গেলেই নগদ টাকা দিতে পারবে কিনা, অর্থাৎ নগদ টাকা ব্যাংকের হাতে আছে কিনা, এইটারে বলা হয় তারল্য। মানে নগদ টাকার পরিমাণকে বা নগদ টাকার ফ্লোকে এটা বলা হয় তারল্য বা লিকুইডিটি। তো র্যাপো কম থাকলে লিকুইডিটি বাড়বে, র্যাপো বেশি হয়ে গেলে লিকুইডিটি কমবে ব্যাংকের। একইভাবে রিভার্স র্যাপো, যে ইন্টারেস্ট রেটে সেন্ট্রাল ব্যাংক বড় করে মানি কার থেকে, কমার্শিয়াল ব্যাংক থেকে। মানে আপনার ধরেন এবি ব্যাংক, জনতা ব্যাংক, আমাদের এখানে অগ্রণী ব্যাংক আছে, এদের থেকে, এইগুলো হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, এদের থেকে সেন্ট্রাল ব্যাংক টাকা নাই যে রেটে শর্ট টার্মের জন্য। এই এটা কেন করে? এই যে সারপ্লাস লিকুইডিটি, ব্যাংকের হাতে যখন নগদ টাকার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, ব্যাংক তখন প্রচুর মানুষের ঋণ দিচ্ছে, মানুষ প্রচুর ইনভেস্টমেন্ট করতেছে, তখন কি ইকোনমিক গ্রোথ হবে? অবশ্যই ইকোনমিক গ্রোথ হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার ইনফ্লেশনও বাড়বে। তো এইটাকে সাময়িক ট্যাকেল দেওয়ার জন্য এই ধরনের কাজ করে থাকে সেন্ট্রাল ব্যাংক। তো মানে এই আপনার ঋণটা নিয়ে নেয়, মানে যাতে লিকুইড নগদ টাকা ব্যাংকের হাত থেকে সেন্ট্রাল ব্যাংকের কাছে চলে যায়। যদি হায়ার হয় তাহলে কি এটা ব্যাংক সেন্ট্রাল ব্যাংকে ঋণ দিতে চাবে বেশি, স্বাভাবিক। সেক্ষেত্রে এক্সেস লিকুইডিটিটা অ্যাবজর্ব হয়। এটা হচ্ছে মূল মূল কাহিনী, মূল কথা। আর ব্যাংকের ফান্ড বাড়ে ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আছেই। এবং ইন্টার্মসে মানে আপনার ইনফ্লেশনটা কন্ট্রোল করে। কিন্তু যদি সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যদি কম সুদ দেয় ঋণ 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 নিতে, তাহলে কি সেন্ট্রাল ব্যাংকে আপনি আমি কি ঋণ দিতে যাবো? মানে আপনি আমি বলতে হচ্ছে কমার্শিয়াল ব্যাংক কি তখন ঋণ দিতে খুব বেশি আগ্রহী হবে নাকি হবে না? সিয়াম বলেন, ফজলে রাব্বি বলেন।
কি হলো? সিয়াম, ফজলে রাব্বি, অনিকর, সৌরভ, এরা কি আছেন? জি স্যার। হ্যাঁ বলেন। জি স্যার, আসি স্যার। হ্যাঁ, যদি রিভার্স যাবো অর্থাৎ যে রেটে সেন্ট্রাল ব্যাংক ঋণ নেয় সেই রেট যদি কম থাকে তাহলে কি কমার্শিয়াল ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংকের ঋণ দিতে আগ্রহী হবে নাকি আগ্রহী হবে না? আগ্রহী হবে স্যার স্যার। আগে হবে না। হবে। আপনি যদি ঋণ দিয়ে কম সুদ পান তাহলে আপনি ঋণ দিতে চাইবেন? না না স্যার। স্যার। রিভার্স যাবো মানে হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের থেকে যখন ঋণ দেয়, সরি যখন ঋণ নেয় তখন সে কত ইন্টারেস্ট অফার করে। আমার কথা বুঝছেন? স্যার এখানে স্যার কম্পেয়ার কিভাবে হবে স্যার, ওই যে কোনটার সাথে কিসের থেকে ঋণ বেশি, মানে ইন্টারেস্ট বেশি পাইতেছে, এটা কি জনগণের থেকে হিসাব হবে, মানে জনগণরে দিতেছে এরকম কিছু? না না, জনগণ আচ্ছা সেন্ট্রাল ব্যাংকের থেকে তো জনগণ নিতে পারে না। জনগণের তো না নিতে, স্যার, আপনি কি বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেন? জনগণ ঋণ নেবে স্যার নর্মাল ব্যাংক থেকে। এখন নর্মাল কমার্শিয়াল ব্যাংক ব্যাংক থেকে। গুলা কি নর্মাল ব্যাংক না, কমার্শিয়াল কমার্শিয়াল ব্যাংক ব্যাংক। থেকে, এখন হুম। কমার্শিয়াল ব্যাংক গুলা কি জনগণের কাছে বেশি সুদে ঋণ দিতে পারবে এরকম কিছু, আচ্ছা আমি আমি ওই আপনার যে বুঝাই শোন। সেন্ট্রাল ব্যাংক থেকে আচ্ছা ছাড়া? আচ্ছা, আমি বলি শোন। আপনি ব্যাংকে টাকা জমা রাখলেন, অনেক মানুষ প্রচুর পরিমাণ টাকা জমা রাখলো, এখন ব্যাংকের হাতে অত্যন্ত বেশি নগদ টাকা হয়ে গেছে না? তো এই নগদ টাকা যখন বেশি থাকবে কমার্শিয়াল ব্যাংকের হাতে, তখন কমার্শিয়াল ব্যাংকে ওই টাকা নিয়ে ব্যাংকে পুষে রাখবে নাকি অন্য কাউরে ঋণ দিতে চাইবে? ঋণ দিয়ে দিবে স্যার। ঋণ দিতে চাইবে। এখন দেখেন, যদি কমার্শিয়াল ব্যাংকের ঋণের হার সুদ হার কম সুদে যদি ঋণ দিতে দিয়ে দেয় তাহলে মানুষ মানুষ কি করবে? দ্রুত ঋণ নিবে, নিয়ে তখন সে গাড়ি কিনবে, বাড়ি কিনবে, ইনভেস্টমেন্ট করবে, ফ্যাক্টরি করবে, করবে কিনা? জি স্যার। এতে ইকোনমিক গ্রোথ হবে। স্যার তখন তো অনেক ইনফ্লেশন বেড়ে যাবে স্যার। ইকোনমিক গ্রোথও তো হবে, এটা এটা তো সঠিক। জি স্যার। হ্যাঁ স্যার ইকোনমিক টাকার মূল্য গ্রোথ। তো কমে যাবে। হ্যাঁ ইকোনমিক গ্রোথের সাথে সাথে উনি যেটা বললেন সিয়াম, টাকার মূল্য তো কমে যাবে, অর্থাৎ ইনফ্লেশন তো ঘটে যাবে। তো এইটা ট্যাকেল দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক তখন কি করে, বাংলাদেশ ব্যাংক তখন কমার্শিয়াল ব্যাংকগুলোরে বলে ভাই আমার ঋণ দাও। জনগণকে যদি তুমি ঋণ দাও তাহলে জনগণ তোমারে 10% সুদ দেয়, আমি তোমারে 12% সুদ দিব। কমার্শিয়াল ব্যাংক কাকে ঋণ দিবে? স্যার এখন স্যার সেন্ট্রাল ব্যাংকে দিবে, এক্স্যাক্টলি। আর যদি যখন সেন্ট্রাল ব্যাংকের হাতে টাকা সেন্ট্রাল চলে ব্যাংক যাচ্ছে, কম অফার করে তখন? হ্যাঁ যখন সেন্ট্রাল ব্যাংকের হাতে চলে যাচ্ছে তখন কি আপনার ইনফ্লেশন ওই পরিমাণ আর ঘটতে পারতেছে? কেন মানুষ তো তখন আর ওইভাবে ঋণ নিতে পারতেছে না। তখন আর ইনফ্লেশন হবে না স্যার, হবে না, না এরকম কম হবে আর কি। কম হবে স্যার। কথা বুঝছেন? অর্থাৎ জি সেন্ট্রাল স্যার। ব্যাংক, এক এক কথায় যদি বলি, সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছ থেকে যখন ঋণ নেয় তখন যে রেট অফার করে সেটাকে বলা হয় রিভার্স রেপো। আর সেন্ট্রাল দেখা যাচ্ছে যে ব্যাংকে এখন নগদ টাকার ঘাটতি পড়ে গেছে, কারণ আমাদের অগ্রণী ব্যাংকে নগদ টাকার ঘাটতি পড়ে গেছে। সে কি করবে? সেন্ট্রাল ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে আসবে। তো টাকা যখন নিয়ে আসবে তখন বাংলাদেশ ব্যাংক বলবে আচ্ছা আমাকে এত পার্সেন্ট ঋণ দিতে সুদ দিতে হবে। সেই রেটটারে আমরা বলতেছি র্যাপো বা রিস্ক পারচেজ। এই কিন্তু শর্ট টার্মের জন্য। পরিষ্কার? এই দুটা পয়েন্ট পরিষ্কার কিনা? খুবই শুনবেন, র্যাপো রিভার্স জি র্যাপো স্যার। খুব শুনবেন। জি স্যার। জি স্যার। আচ্ছা একটা হচ্ছে স্যার স্যার যদি সেন্ট্রাল স্যার ব্যাংকের, যদি এই কমার্শিয়াল আরেকটা ব্যাংক হচ্ছে ভাই বাংলাদেশ এই ব্যাংকের তিনটা থেকে লাইন একটু পড়েন, এই তিনটা লাইন একটু পড়েন একবার, তারপর আমি বলতেছি। দেখেন হাইলাইট করে দিছি, পড়া শেষ। পড়া শেষ হলে একটু ইয়ে করেন, রেসপন্স দেন। পড়া কি শেষ? তাহলে একটু রেসপন্স দেন। জি স্যার পড়ছি স্যার। আচ্ছা দেখেন, পলিসি ইন্টারেস্ট মানে কি? এটা হচ্ছে যে ওভারঅল টুল, মানে টোটাল ইকোনমিক গ্রোথ এবং ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য একদম
মানে নৈতিক টুল, মানে হচ্ছে যে পলিসি লেভেলের টুল। আর রেপো কি? যদি আপনি লিকুইডিটিটারে বাড়াইতে বা কমাইতে চান, অর্থাৎ আপনি যদি কম সুদে টাকা সেন্ট্রাল ব্যাংকে মানে সাধারণ ব্যাংকে দিয়ে দেন, তাহলে তো আপনার এটা মানে ইনফ্লেশন আলটিমেটলি বাড়াই দিবে। আর রিভার্স রেপো হচ্ছে কি, যে অর্থাৎ এই রেপোটা শেষ করি, তো রেপোটা হচ্ছে আপনার লিকুইডিটি কন্ট্রোল করার জন্য। অর্থাৎ লিকুইডিটি, আপনি ব্যাংকের লিকুইডিটি বলতে নগদ টাকা, সহজ কথা নগদ টাকা কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে কেন্দ্রীয় ব্যাংক দিবে কিনা, সেইটার একটা মাপকাঠি হচ্ছে, মানে সেটা কন্ট্রোলের মাপকাঠি হচ্ছে যে এই রেপো রেপো রেট। আর রিভার্স রেপো রেট মানে হচ্ছে যে ব্যাংকের হাতে, কমার্শিয়াল ব্যাংকগুলোর হাতে অতিরিক্ত টাকা জমে গেলে সেইটারে আপনি অ্যাবজর্ব করবেন, নাকি সেইটারে আবার আপনি মানে মার্কেটে ছাড়ার জন্য উৎসাহিত করবেন, সেটা আপনি সেটা সেন্ট্রাল ব্যাংক কি দিয়ে কন্ট্রোল করে? রিভার্স রেপো রেট দিয়ে। এইবার পরিষ্কার কিনা বলেন, এইবার প্রশ্ন থাকলে বলেন। রিভার্স। স্যার বুঝতে পারছি স্যার। কারোর প্রশ্ন থাকলে বলেন। এই যে মেহেদি, তাসনিম আক্তার, তারপরে হচ্ছে শরীফুল হক, তারপরে মনি, আছেন? আপনারা আছেন? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন বলেন বলেন। স্যার, যখন কমার্শিয়াল ব্যাংকে যখন লিকুইডিটি বেশি হয়ে যাচ্ছে, তখন তো সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বেশি সুদে ওদের কাছ থেকে লিকুইড টাকাটাকে নিচ্ছে, ক্যাশটাকে নিচ্ছে। কিন্তু যখন আবার কমার্শিয়াল ব্যাংকের যখন লিকুইডিটি কম পড়ে যায়, তখন তো সে আবার সেন্ট্রাল ব্যাংকের থেকে ঋণ নেবে। সেন্ট্রাল ব্যাংক তো তখন আবার কম সুদে ঋণ দিচ্ছে, তখন ঘটনাটা কি ঘটে স্যার? মানে এতে সেন্ট্রাল ব্যাংকের লস হয় না? না না না, সেন্ট্রাল ব্যাংকের লস হয় না। কেন হয় না শোনেন, সব সময় তো সেন্ট্রাল ব্যাংক কমে দিবে না। যেমন এখন এখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক কমে দিচ্ছে না, এখন টোটালি দিচ্ছে না, শুধু কমে না। সেন্ট্রাল ব্যাংক বলে দিচ্ছে যে আমি কোনো লিকুইডিটি সাপোর্ট দিব না, কোনো নগদ টাকা দিব না, কারণ ইনফ্লেশন বেশি, আমি কোনো নগদ টাকা দিব না। তুমি টাকা কিভাবে ম্যানেজ করবা তুমি জানো। তো এটা কিভাবে ম্যানেজ করে? সাধারণত আন্তঃব্যাংক ঋণ ঋণ নেয়। যেমন ধরেন অগ্রণী ব্যাংকে টাকা নগদ টাকার ঘাটতি পড়েছে, দেখা যাচ্ছে যে শহরের ডাচ বাংলা ব্যাংকে নগদ টাকা এক্সেস আছে। তো অগ্রণী ব্যাংক যে ডাচ বাংলার কাছ থেকে ধার করে আনে, ভাই আমারে কিছু লিকুইডিটি দাও দাও, আমার কিছু নগদ টাকা দাও, যাতে আমি আপাতত আমার কাস্টমারে মানে দিতে পারি। তখন আর বর্তমান সময় কিন্তু বাংলাদেশে এটা চলতেছে। সো আপনার এইটা মনে করার কারণ নাই যে সব সময় এই সেন্ট্রাল ব্যাংক বেশি সুদে ঋণ নেয় আর কম সুদে ঋণ দেয়, বিষয়টা কিন্তু সবসময় এরকম না। অনেক সময় মানে যখন এটা হচ্ছে ইনফ্লেশনের সময়, এটা এই কাজটা কখন করে? যখন হচ্ছে দেশে মুদ্রাস্ফীতি থাকে তখন। কিন্তু দেশে যখন কম মুদ্রাস্ফীতি থাকে, তখন সে বেশি সুদে ঋণ দেয়। সে বলে যে না, আমার কাছে আমি বেশি সুদ ছাড়া ঋণ দিব না। আর তখন সে অল্প সুদের ঋণ নেয়, কারণ তখন তো মার্কেটে টাকা, যখন ইকোনমি একদম পারফেক্টলি চলে, তখন তো মার্কেটে লিকুইডিটির প্রবলেম থাকে না, তখন ব্যাংকগুলো এমনি কম সুদে ঋণ দিতে চায়। আমার কথা বুঝছেন? সো হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওভারঅল আপনার হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের লস নাই। আবার আরো একটা জিনিস আমি বলি শোনেন, যে সেন্ট্রাল ব্যাংক অনেক সময় লস করেও এই ইনফ্লেশন কন্ট্রোল করে। কিছু সময় লস করে, কিছু সময় লাভ করে, বাট আলটিমেটলি লাভ হয়, মানে মোটের উপর লাভ হয়। যেমন গভর্নমেন্ট, এখানে একটা সঙ্গত কারণে একটা কথা বলে রাখি, যেমন দেখেন ধরেন গভর্নমেন্ট প্রজেক্ট গুলো, ধরেন এই যে যমুনা সেতু, ধরেন এই যে রূপপুর পাওয়ার প্লান্ট, বা ধরেন আপনার এই ধরনের যে বড় বড় প্রজেক্ট, ধরেন এই যে মেট্রো রেল, এগুলো কি সবসময় লাভজনক হয়? এগুলো কি গভর্নমেন্টের না স্যার। লাভজনক? সব গভর্নমেন্ট কিন্তু খুব বেশি লাভজনক হয় না, কিন্তু গভর্নমেন্ট লস করে ওই ধরনের প্রজেক্ট কেন করে? এর কারণ হচ্ছে যে গভর্নমেন্ট স্যার লস অনেক করে, টোল নেই তো স্যার। টোল নাই, বাট টোল নিয়েও কিন্তু ওই টাকা মানে খুব কমার্শিয়ালি কিন্তু লাভজনক অনেক সময় হয় না। মানে কিছু জি কিছু স্যার। সময় হয়, বাট সব সময় কিন্তু হয় না। কিন্তু তারপরেও গভর্নমেন্ট লস করে এই ধরনের প্রজেক্ট বানায় দুইটা কারণে। একটা হচ্ছে যে নাগরিক সুবিধা বাড়ানোর জন্য, এবং সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে যে একটা এই ধরনের প্রজেক্ট হইলে, ধরেন আপনার এলাকায় বড় রাস্তা ছিল না, এখন বড় রাস্তা আছে, তাহলে কি আপনার এলাকার যে প্রোডাক্ট গুলো, সেগুলো খুব সহজে আরেক জায়গায় পরিবহন হইতে পারবে। তো নতুন নতুন শিল্প গড়ে উঠবে, এবং এই ধরনের পরিবহন খাতের সাথে যুক্ত অনেকের কর্মসংস্থান গড়ে গড়ে উঠবে। যখন নতুন শিল্প গড়ে উঠবে, তখন কিন্তু সেই শিল্প কেন্দ্রিক কর্মসংস্থান অনেক বেড়ে যাবে।
তো ওভারঅল ইকোনমিতে, ওভারঅল অর্থনীতিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, যদিও গভর্নমেন্টের সামান্য লস হবে। কিন্তু ওই যে একটা প্রজেক্টে সামান্য লস হলো, কিন্তু যখন ইকোনমিক সাইজ যখন বাড়ছে, যখন নতুন আপনার ইন্ডাস্ট্রি হচ্ছে, সেই ইন্ডাস্ট্রি থেকে গভর্নমেন্ট ট্যাক্স নিবে না। যখন ওই রাস্তাটা হওয়ার কারণে যখন নতুন ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি তৈরি হচ্ছে, যখন নতুন নতুন গাড়ির কোম্পানি আসতেছে, সেইখানে যে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে, প্লাস হচ্ছে আপনার ওই যে গাড়ির কোম্পানি থেকে সরকার কি তখন ট্যাক্স নিবে না? আমার কথা বুঝতেছেন? জি স্যার। তো আলটিমেটলি হ্যাঁ কিন্তু স্যার। সরকারের ওভারঅল মানে ইকোনমিতে যখন পজিটিভ ভাইব তৈরি হবে, তখন কিন্তু গভর্নমেন্টের আলটিমেটলি লাভ হবে, যদিও পার্টিকুলারলি ওই প্রজেক্টে হয়তো বা কিছু লস আছে। তো যাই হোক, আমরা সামনে আগাই। এই পর্যন্ত যদি সবার ওকে থাকে, আমি সামনে একটু আগাইতে যাচ্ছি। দেখেন সবাই ওকে আছেন কিনা। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই যে আইপি, রিমন, ইশতিয়াক আছেন আপনারা? ওয়াসের আলী? জি স্যার আছে। জি স্যার আছি। বুঝতে অসুবিধা হলে বললেন। আচ্ছা দেখি, আমি আরেকটা বিষয় জি স্যার দেখাচ্ছি, আছি। সেটা হচ্ছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আচ্ছা, একটা জিনিস আপনারা একটু মনে করেন যে গতদিন আমি কয়েকটা জিনিস দেখাইছিলাম, এইখানে বিষয়ে আমি লিখতেছি, এখানে বিষয়ে লেখার চেষ্টা করি। একটা দেখাইছিলাম যে জিডিপি, একটা ছিল নমিনাল, একটা ছিল রিয়েল, এর সাথে ছিল পিপিপি মানে পারচেসিং পাওয়ার প্যারিটি, অর্থাৎ প্রত্যেকটা দেশের একটা সমান কাতারে নিয়ে আসা, তুলনা করার জন্য। এখন জিডিপি একটা মেজাজ ছিল, একটা ছিল গিনি ইন্ডেক্স। এখন আমি দেখলাম যে জিডিপি একটা দেশের অনেক বেশি, কিন্তু গিনি ইন্ডেক্স সাথে সাথে অনেক বেশি। এর অর্থ কি, এটা কে বলতে পারবে? বলেন বলেন। স্যার, গিনি ইন্ডেক্স তো বেশি হওয়ার কারণ হচ্ছে যে মানে কোনো দেশের কোনো একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে অনেক বেশি ধনী হয়ে যায়, আবার কোনো এক জাতির মানুষ হচ্ছে অনেক বেশি গরিব হয়ে যায়। অর্থাৎ মানে গিনি ইন্ডেক্স বেশি মানে কি বুঝি আমি? মানে হচ্ছে ইনইকুয়ালিটি আছে, বৈষম্য আছে সমাজে। কিসের বৈষম্য হ্যাঁ আছে? স্যার। আয়ের বৈষম্য আছে, অথবা সম্পদ বন্টনের বৈষম্য আছে, মানে সম্পদের সবাই বৈষম্য। সমান ধনী না। আমি যেমন আহ, দেখেন রাশিয়া, আমি দেখাইতে চাচ্ছিলাম, আমি কোনো দেশটা ছোট করার জন্য বলতেছি না, জাস্ট শেখানোর জন্য, দেখানোর জন্য, উদাহরণস্বরূপ বলতেছি। দেখেন রাশিয়া, মালয়েশিয়া, আরেকটা ধরেন নরওয়ে। দেখেন রাশিয়াতে আমি যদি দেখি, দেখেন খুব ভালোভাবে দেখেন যে জিডিপি পার ক্যাপিটা 38,000 করে, মানে জনপ্রতি প্রায় 40 লাখ টাকারও উপরে তার পার ক্যাপিটা জিডিপি, মানে হিউজ একটা ধনী দেশ। কিন্তু একই সাথে এর কিন্তু মানে 30%-এর উপরে গিনি ইন্ডেক্স, অর্থাৎ সমাজে ইনইকুয়ালিটিটা কেমন, মিডিয়াম। দেখতেছে আমার বিষয়টা, বুঝতেছেন কিনা? জি স্যার। আবার দেখেন মালয়েশিয়ার জি স্যার। ক্ষেত্রে আমি যদি দেখি যে মালয়েশিয়ার জিডিপি আমি দেখতেছি পার ক্যাপিটা, মানে এইখানেও সে একই রকম, প্রায় প্রায় একই রকম। কিন্তু এইখানে দেখেন গিনি ইন্ডেক্স 40%, তার মানে এই সমাজে প্রচুর ইনইকুয়ালিটি আছে। হয়তো এখানে মিডিয়াম দেখাচ্ছে, কিন্তু 40% মানে কিন্তু এটা ফেয়ার এনাফ, ফেয়ার লার্জ অ্যামাউন্ট। আচ্ছা আমি দেখি নরওয়েটা একটু দেখতে যাচ্ছিলাম, এবার নেট চলে গেল নাকি? দেখেন আমি নরওয়েটা যদি আপনাদের একটু দেখাই, এই ক্ষেত্রে দেখেন জিডিপি প্রায় মানে বার্ষিক 1 কোটি টাকার কাছাকাছি, কিন্তু এখানে দেখেন পার ক্যাপিটা জিডিপি প্রায় 1 কোটি টাকার কাছাকাছি, কিন্তু দেখেন এই
গিনি ইন্ডেক্স 0.3 নিচে, মানে 30%-এর নিচে, এর অর্থ কিন্তু লো ইনইকুয়ালিটি। তো আপনি এই তিনটা দেশের মধ্যে আপনি দেখবেন যে কোন দেশটা আপনার কাছে মনে হয় যে সবচাইতে, মানে শুনলে মনে হয় কোন দেশটা সবচাইতে বেশি উন্নত, রাশিয়া, মালয়েশিয়া নাকি নরওয়ে? স্যার নরওয়ে। তাহলে বুঝছেন তো? রাশিয়া স্যার। হ্যাঁ, রাশিয়া অনেক উন্নত, বাট কথা হচ্ছে যে আপনি কোন দেশে যেতে পছন্দ করবেন, এর মধ্যে মানে থাকতে পছন্দ করবেন, এটা অ্যাজ এ সাধারণ নাগরিক। মানুষ কিন্তু ইনইকুয়াল সোসাইটি পছন্দ করে না। রাশিয়া। আপনি রাশিয়া পছন্দ করবেন, গুড। ঠান্ডায় বাঁচতে পারলে হলো। ঠান্ডায় যদি বেঁচে থাকতে পারেন তাহলে হচ্ছে আপনি পছন্দ করবেন। ঠান্ডায় বাঁচবেন কিনা এটাই হচ্ছে কথা। দাঁড়ান দেখি। এই এখন প্রচন্ড গরমের সময় হচ্ছে 23 ডিগ্রি, বুঝছেন? যাই হোক, আমি ওই টপিকে না যাই। অর্থাৎ আমার গিনি ইন্ডেক্স একটা গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আমি আরেকটা ধরেন একটা অন্য দেশ দিয়ে দেখাই, ধরেন ইউএসএ দিয়ে দেখাই। একটা বিষয় হচ্ছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা হচ্ছে আপনার নির্দেশ করে যে এই দেখেন এখানে বেশ হাই হাই, এখানে কিন্তু এইগুলো সবই হাই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হাই। মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে কয়েকটা জিনিস আসে। একটা হচ্ছে যে পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় কত, লাইফ এক্সপেক্টেন্সি কত, এডুকেশন লেভেল কত, কেমন মানুষের, আর মানুষের লিভিং স্ট্যান্ডার্ড কেমন। এই বিষয়গুলো মানে মানুষ কতদিন সুস্থভাবে বাঁচে, একটা মানুষের লাইফ স্প্যান কত, ওই দেশের মানুষের গড় আয়ু কত। আমি বাংলায় যদি বলি গড় আয়ু, মাথাপিছু আয়, শিক্ষা এবং চিকিৎসার মান, এইগুলোকে মিলায়ে আমি বলবো, এইগুলো মিলায়ে এইচডিআই একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা একটু উইকিপিডিয়াতে দেখতে পারেন, আমিও দেখাচ্ছি। আমার মানে শর্টকাট প্রেজেন্টেশন একটা তৈরি করা আছে, আমি ওইটাই দেখাবো। তো দেখেন, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন লেভেল, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। এই স্ট্যান্ডার্ড অফ লিভিং এর মধ্যে আপনার সবকিছুই চলে আসে, যে আয় এবং হেলথ কেয়ার। তো এই এইচডিআই যে দেশের যত ভালো, সে দেশের মানুষ তত সুখী। এক কথায় সুখী এবং স্ট্যান্ডার্ড লাইফ লিড করে, অর্থাৎ লিভিং এর জীবন মান সেই দেশের মানুষের তত উন্নত। একদম সংক্ষেপে যদি আমি বলতে চাই, পরিষ্কার কিনা? এটা পরিষ্কার কিনা বলেন? জি স্যার, জি স্যার, পরিষ্কার ক্লিয়ার। স্যার। এক কথায় এইটা হচ্ছে জি স্যার। ওয়েলবিংটা নিশ্চিত করে। আচ্ছা, পরের টপিকে চলে যাই। ইনফ্লেশন আর ডিফ্লেশনের মধ্যে পার্থক্য কিন্তু আমি বলছি, তারপর একবার একটু জাস্ট স্মরণ করাই দিলাম যে ইনফ্লেশন হচ্ছে যে প্রাইস লেভেলের বেড়ে যাওয়া, অপরদিকে হচ্ছে যে ডিফ্লেশন মানে হচ্ছে যে মানে টাকার সাপ্লাই এত কমে যাওয়া যে আপনার প্রাইস কমে যাওয়া, ক্রয় ক্ষমতা একদম আস্তে আস্তে মানুষের কমতে থাকা। এর ইনফ্লেশনের ইফেক্ট যেমন কি পার্চেসিং পাওয়ার কমে যায়, আর এটা ডিফ্লেশনের মানে মানে টাকার ভ্যালু বাড়ে, পার্চেসিং পাওয়ার বেড়ে যায়। কিন্তু ইনফ্লেশন ঘটলে হাই ডিমান্ড তৈরি হয়, প্রোডাকশন বাড়ে, প্রোডাকশন কস্ট বাড়ে, এক্সেস মানি সাপ্লাই ঘটে। অপরদিকে যদি ডিফ্লেশন ঘটে তখন ডিমান্ড কিন্তু আস্তে আস্তে পড়ে যায়, মানি সাপ্লাই, ইকোনমিক ডাউন টার্ন ঘটে, মানে ইকোনমি একদম স্লো হয়ে আসে। কিন্তু সাপ্লাই বেড়ে যায়, মানি সাপ্লাই বাড়ে না, কিন্তু সাপ্লাই মানে পণ্য দ্রব্যের সাপ্লাই বেড়ে যায়, যার কারণে টাকা স্ট্রং হয়ে যায়। তো এই ইনফ্লেশন ডিফ্লেশনের পার্থক্যটা একটুখানি দেখতে পারেন। এই যে একদম কি পয়েন্ট আকারে আমি দিয়ে রাখছি, প্রাইস বাড়ে, মানির ভ্যালু কমে ইনফ্লেশনের ক্ষেত্রে, প্রাইস কমে, মানির ভ্যালু বাড়ে ডিফ্লেশনের ক্ষেত্রে। পরিষ্কার না হলে এখন বলেন, পরিষ্কার হইলে বলেন। পরিষ্কার? পরিষ্কার স্যার। ওকে, এই শীট এই পর্যন্তই শেষ। আমি এটা স্টপ করে আরেকজন কেউ যদি শুনে আমার একটা লিংক দিতে পারেন খুব ভালো হইতো। জি স্যার, দিচ্ছি স্যার। আচ্ছা, তাহলে আমি এটা ইয়ে করে দিলাম।